আমরা দ্রবণের ক্লাস 4-এ এসেছি। এই ক্লাস 4-এ আমরা যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব সেগুলি হলো তরল দ্রাবক এবং অনুদ্বায়ী কঠিন দ্রাব দিয়ে উৎপন্ন যে দ্রবণ, সেই দ্রবণের বাষ্পচাপ এবং রাউল্টের সূত্র, উদ্বায়ী দ্রাব এবং দ্রাবকের দ্রবণের বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশ লেখচিত্র, আদর্শ এবং অনাদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশের লেখচিত্র বা গ্রাফটা কীরূপ হয়। আমি রিকোয়েস্ট করছি যারা আগের ভিডিওগুলো দেখেনি অবশ্যই এই ক্লাসটা করার আগে যেন আগের 3টে ভিডিও সলিউশন কেমিস্ট্রির দেখে আসে, তাহলে তাদের সুবিধা হবে, না হলে কিন্তু একটু অসুবিধা হতে পারে। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে তরল দ্রাবক এবং অনুদ্বায়ী কঠিন দ্রাবের সমন্বয়ে যে দ্রবণ গঠিত হয় সেই দ্রবণের বাষ্পচাপ। তার জন্য আমি একটা এক্সপেরিমেন্ট করছি। আমরা একটা বদ্ধ পাত্র নিয়েছি, কাঁচের তৈরি বিকার। সেই পাত্রের মধ্যে আমরা প্রথমে কিছু পরিমাণ জল নিয়েছি, জল দ্রাবক হিসেবে নিয়েছি। যখন শুধুমাত্র বিশুদ্ধ দ্রাবক ছিল তখন সেই অবস্থায় দেখা গেল ওই যে বদ্ধ পাত্রের উপরে যে স্থান রয়েছে সেখানে জল থেকে যে বাষ্প উৎপন্ন হয়েছে সেই বাষ্পের জন্য যে বাষ্পচাপ তৈরি হচ্ছে সেই বাষ্পচাপের মান হচ্ছে P0। আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম যে কী করে এই বাষ্পটা তৈরি হয়। তারপর বাষ্পায়নের মাধ্যমে উপর দিকে বাষ্প উঠে তৈরি হয়, ঘনীভবনও ঘটে। একসময় দেখা যায় সম্পৃক্ত হয়ে যাচ্ছে বাষ্পচাপটা, মানে বাষ্পটা সেই অবস্থায় যে চাপ ক্রিয়েট করে তাকে বাষ্পচাপ বলছি। তাহলে বাষ্পচাপটা দেখা গেল বিশুদ্ধ জলের ক্ষেত্রে P0। এখন আমি কি করলাম, একই রকম পাত্র নিয়েছি, একই পরিমাণ জল নিয়েছি, শুধুমাত্র এই জলের মধ্যে জল এবং চিনি মিশিয়েছি। জলটা তো ছিলই, আমি অলরেডি চিনি মিশিয়েছি। এবার চিনি মেশানোর ফলে দ্রবণ তৈরি হয়ে গেছে। এখন এটা আর বিশুদ্ধ দ্রাবক নেই। এখন এই অবস্থায় কি হচ্ছে না, এখানেও সেই জলের বাষ্পটা কিছু পরিমাণ মিশে ওপরে আছে। চিনি তো অনুদ্বায়ী, তাই চিনি তো এখানে বাষ্প ক্রিয়েট তৈরি করতে পারবে না। তাহলে এখানে শুধুমাত্র জলের কণাগুলোই রয়েছে এখানে, মানে ফাঁকা স্থানটাতে। এখন সে কি করবে, সেও বাষ্পচাপ ক্রিয়েট করবে। এখন সেই বাষ্পচাপকে আমি বলছি P দিয়ে রিপ্রেজেন্ট করছি, P দিয়ে আমরা লিখছি। এখন দেখা যায় যে বিশুদ্ধ দ্রাবকে যে বাষ্পচাপ অপেক্ষায় বর্তমানে যে দ্রবণ তৈরি হয়েছে তার যে উপরের বায়ুর যে মানে বাষ্পচাপটা সেটা কম হয়। ওই জন্য আর কি বলছে P0 > P। এখন এটা প্রশ্ন আসতে পারে তোমাদের মধ্যে যে এটা কেন হয়। এর কারণ হচ্ছে এটাই, দেখো আমরা কি বলেছিলাম যে বাষ্প কিভাবে তৈরি হয়, যে দ্রবণ বা দ্রাবকের পৃষ্ঠতল থেকে কণাগুলো বাষ্প আকারে ওপরে উঠে যায়। তাহলে পৃষ্ঠতল থেকে কণাগুলো উপরে উঠে গিয়েই বাষ্প ক্রিয়েট করে এবং যার জন্যই বাষ্পচাপ তৈরি হয়। এখন যখন বিশুদ্ধ দ্রাবক ছিল, জল ছিল তখন পৃষ্ঠতলে কি জলের কণার সংখ্যা কম ছিল, যার কারণে বেশি ছিল, যার কারণে বাষ্পে পরিণত হওয়ার পরিমাণটাও বেশি উৎপন্ন হচ্ছিল, কারণ জলের কণা শুধুমাত্র জলই তো রয়েছে এই মুহূর্তে আর কি। যখন তুমি দ্রবণ তৈরি করে ফেললে তখন পৃষ্ঠতলে শুধুমাত্র জল তো নেই, কিছু পরিমাণ চিনি কণাও তো থাকতে পারে এখানে, যার কারণে পৃষ্ঠতলে জলের কণার সংখ্যা কি আগের তুলনায় কমে গেছে। তাহলে কমে গেলে তার বাষ্পে পরিণত হওয়ার সম্ভাবনাটাও কি হয়ে যাবে, কমে যাবে। কম পরিমাণ জল আর কি বাষ্পে পরিণত হবে। সেই কারণেই এখানে বলছে যে যদি কম বাষ্প তৈরি হয় তাহলে কি হবে, তার চাপটাও নিশ্চয়ই কম হবে, কারণ বাষ্পরাই তো চাপ ক্রিয়েট করছে। ওই জন্য এই পিটা কী হয়ে যাবে, কমে যাবে। ওই জন্য বিশুদ্ধ অবস্থায় যে বাষ্পচাপ তার তুলনায় দ্রবণের যে বাষ্পচাপ সেটা কম হয়। ওকে, নেক্সট আমরা যেটা আসছি সেটা বলছে রাউল্টের সূত্র। আমরা এই যে দ্রবণ দেখলাম, অর্থাৎ তরল দ্রাবক এবং অনুদ্বায়ী কঠিন দ্রাবর মিশ্রণে যে দ্রবণ তৈরি হয়েছে, এর ক্ষেত্রে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। কি সূত্র? এই যে আমি বললাম যে দ্রাবক এবং দ্রাবের মধ্যে একটা মানে দ্রাবকের অবস্থায় বাষ্পচাপটা বেশি, দ্রবণ অবস্থায় বাষ্পচাপটা কম, এদের একটা সম্পর্ক ক্রিয়েট করা যায়। এই সম্পর্কটাকেই আমরা কি বলছি, রাউল্টের সূত্র। তাহলে দেখো রাউল্টের সূত্র অনুযায়ী বলছে, দেখো যে ধরো দ্রাবক ছিল, প্রথমে আমি দ্রাবকটাকে A নাম দিচ্ছি। এখন যখন তুমি দ্রবণ তৈরি করে ফেললে তখন আর কি মনে করছি যে এর মধ্যে এ ছাড়াও তুমি B দ্রাব অ্যাড করছো,
মাইন্ড ইট এ কিন্তু দ্রাবক আর বিটা হচ্ছে দ্রাবক। এবার এই অবস্থা, এটা তো বদ্ধ পাত্র, তাহলে এখানে প্রেশারটা কী হচ্ছে, মনে করছি আমরা P0 নাম দিচ্ছি। এখন এখানে প্রেশারটাকে P নাম দিচ্ছি আগের মতোই। এখন দেখতে পেলাম কি P0 গ্রেটার দেন P, অর্থাৎ আগের প্রেশারটা দ্রাবক অবস্থায় প্রেশারটা বেশি ছিল বিশুদ্ধ দ্রাবক অবস্থায়, কিন্তু বর্তমানে দ্রবণ যখন তৈরি করে ফেলেছে তখন প্রেশারটা কমে গেছে। অবশ্যই এখানে দ্রাবকটা কি অনুদ্বায়ী, কিন্তু মাইন্ড রাখতে হবে অবশ্যই এখানে। এবারে রাউল্টের সূত্র অনুযায়ী বলা হচ্ছে যে কি না, দ্রবণের বাষ্পচাপ P সমান XA ইন্টু P0। এবার প্রশ্ন হচ্ছে কি, দ্রবণের বাষ্পচাপটা বুঝতে পারলাম P, আর দ্রাবক মানে কি বিশুদ্ধ অবস্থায় ওই দ্রবণের যে দ্রাবক ছিল সেই দ্রাবকের বাষ্পচাপটা হচ্ছে P0, ওই জন্য আর কি P সমান XA ইন্টু P0 লিখেছি। এবার XAটা কি অ্যাকচুয়ালি, XAটা হলো এই দ্রবণে দ্রাবক তো এখানে A, সেই দ্রাবকের মূল ভগ্নাংশকেই বলা হচ্ছে এখানে, মূল ভগ্নাংশই হচ্ছে এখানে কি না XA। এবার মূল ভগ্নাংশটা আমি একটু মনে করিয়ে দিই, মূল ভগ্নাংশ কাকে বলে। মূল ভগ্নাংশ XA বলতে বোঝায় যে দ্রবণের মধ্যে যে দ্রাবক রয়েছে অর্থাৎ A রয়েছে তার মূল সংখ্যা বাই টোটাল মূল সংখ্যা, মানে A এর মূল সংখ্যা প্লাস B এর মূল সংখ্যা। দ্রবণে তো কে রয়েছে, A আর B রয়েছে, তার প্রত্যেকের কিছু নির্দিষ্ট পরিমাণ রয়েছে, তাকে মোল দিয়ে রিপ্রেজেন্ট করছি আমরা। তাই যদি আর কি দ্রাবকের মূল সংখ্যাকে টোটাল মূল সংখ্যা দিয়ে ভাগ করা হয়, সেটাই কি হবে, দ্রাবকের মূল ভগ্নাংশ তৈরি হবে। ওকে, এটাই ওই জন্য বলছে এখানে যে P সমান XA ইন্টু P0, যেখানে P মানে দ্রবণের বাষ্পচাপ, XA মানে হচ্ছে দ্রাবকের মূল ভগ্নাংশ দ্রবণের মধ্যে, ইন্টু P0 মানে কি না যখন দ্রাবকটা বিশুদ্ধ ছিল অর্থাৎ শুধুমাত্র দ্রাবক ছিল সেই অবস্থায় যে বাষ্পচাপ সেটা হচ্ছে P সমান XA ইন্টু P0। আচ্ছা দেখো তো, এইটা যদি আমি এটা প্লটটা নিই, মানে একটা গ্রাফ করছি, ঠিক আছে। আচ্ছা, এক্সের ম্যাক্সিমাম ভ্যালু কী হতে পারে, এক্সের ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে আর মিনিমাম ভ্যালু 0 হতে পারে, ঠিক আছে। মানে ম্যাক্সিমাম হলে 1, মানে কি শুধুমাত্র এই রয়েছে, তাই বি 0 হলে কী হবে, এনএ বাই এনএ মানে কাটাকুটি করলে 1 হবে এর ম্যাক্সিমাম ভ্যালু, মানে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু। আর এক্স এর মিনিমাম ভ্যালু 0, মানে কি এনএ এ উপস্থিতি নেই, সেই অবস্থায় 0 হতে পারে। তাহলে আমি এই এক্স অক্ষ বরাবর একটা গ্রাফ টানছি, সেখানে এক্স অক্ষ বরাবর এক্স এ লিখছি, আর ওয়াই অক্ষ বরাবর আমি বাষ্প চাপকে রিপ্রেজেন্ট করছি। এখন তুমি এই সমীকরণটা দেখো একবার, সমীকরণে তুমি যদি এক্স এর সমান 0 বসাও তাহলে পি সমান কত হবে, 0 হবে না। এক্স এর মানে 0 বসাও তাহলে 0 ইন্টু P0 তো, তাহলে পি সমান 0, অর্থাৎ দ্রবণের বাষ্পচাপ কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু যখন 0 তখন সেই দ্রবণ অবস্থায় 0, তাই একটা এখানে পয়েন্ট পাচ্ছি না, 0 0 বিন্দু, গ্রাফ পড়েছো নিশ্চয়ই। আর এক্স এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে পি সমান কী হবে, P0 হয়ে যাবে না। তাহলে এখানে একটা মনে করো P0 ভ্যালু, এই দুটো জিনিস বিন্দু জুড়ে দিলাম, তাহলে একটা গ্রাফ তৈরি হয়ে গেল। তাহলে যদি বলা হয় যে ওই রাউল্টের সূত্রটাকে প্লট করো গ্রাফিক্যালি, যে যখন আর কি একটা তরল দ্রাবক এবং অনুদ্বায়ী কঠিন দ্রাবক মিশ্রণে যে দ্রবণ তৈরি হয়েছে, সেই দ্রবণের একটা যে রাউল্টের সূত্রটা হয়, সেই রাউল্টের সূত্রকে ম্যাথামেটিক্যালি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো, তখন সেটা হচ্ছে এইটা হবে। আমরা একটু আগেই কি করলাম না, তরল দ্রাবক এবং অনুদ্বায়ী দ্রাবক নিয়ে কাজ করলাম। এবার আসছে দুজনেই উদ্বায়ী, অর্থাৎ তরল দ্রাবক তো অলরেডি উদ্বায়ী ছিল, এখন তুমি যে দ্রাবকটা মেশাচ্ছ সেই দ্রাবকটাও কি হচ্ছে, উদ্বায়ী হচ্ছে। ওকে, তাহলে এই পরিস্থিতিতে কি হবে, একটা এক্সাম্পল তোমাদের বলি, যে ধরো আমি একটা মিশ্রণ করেছি, যে এন হেক্সেন এবং এন হেপটেনের মিশ্রণ, এন হেক্সেন এন হেপটেনের মিক্সচার। এই মিশ্রণটা কিন্তু একটা এর এক্সাম্পলের মধ্যে পড়ছে, অর্থাৎ উদ্বায়ী দ্রাবক এবং উদ্বায়ী দ্রাবক দুজনেই কিন্তু উদ্বায়ী এখানে, ঠিক আছে। এই অবস্থায় তুমি কি করলে না, এই অবস্থায় আমরা কি করছি, রাউল্টের সূত্রটা এবার গণনা করব। এক্ষেত্রে আমরা রাউল্টের সূত্র কি পাবো, তার আগে আমি কিছু একটা এক্সপেরিমেন্ট করছি। এবার আমি মনে করছি দুটো পাত্র নিয়েছি,
দুটো পাত্র নিয়েছি, একটা পাত্রের মধ্যে আমরা কি করছি না এ দ্রাবককে রেখেছি, আর একটা পাত্রের মধ্যে বি দ্রাবকে রেখেছি। এটা হচ্ছে দ্রাবক, এটা হচ্ছে দ্রাবক, দুটোই তরল, ঠিক আছে, হতেই পারে তরল তরল মিশ্রণের দ্রবণ হতেই পারে। এই অবস্থায় কি হচ্ছে না, এই অবস্থায় অবশ্যই তোমার বুঝতে পারছো যে বদ্ধ পাত্রে হওয়ার কারণে এখানে বাষ্প তৈরি হয়েছে উদ্বায়ী, যেহেতু এ বিও উদ্বায়ী, তাই এও এখানে বাষ্প ক্রিয়েট করছে। আর বাষ্প তৈরি করলে তো এখানে বাষ্পচাপও তৈরি হবে, কারণ বাষ্পচাপ প্রেশার ক্রিয়েট করছে অবশ্যই। তাহলে এখানে প্রেশারটাকে আমি PA0 নাম দিচ্ছি, আর এখানে যে প্রেশারটা রয়েছে তাকে PB0 নাম দিচ্ছি। এগুলো কখন ছিল, যখন বিশুদ্ধ অবস্থায় ছিল। এবার তুমি কি করলে, এবার তুমি একটা বড় পাত্র নিলে এবং সেটা বদ্ধ অবশ্যই। তুমি এবার কি করলে না, এখানে কিন্তু A আর B মিশিয়ে দিয়েছো, মানে A আর B যেটা ছিল তুমি কি করেছো, এই পাত্রের এই বদ্ধ পাত্রের মধ্যে A আর B মিক্সচার করে রেখে দিয়েছো। তাহলে এখন যে দ্রবণটা তৈরি হয়ে গেছে A আর B এর মিশ্রণের ফলে, সেই দ্রবণের যে উপরে যে ফাঁকা অংশ রয়েছে, এখানে তো শুধুমাত্র A বা শুধুমাত্র B এর বাষ্প নেই, যে A এবং B যেহেতু দুজনেই উদ্বায়ী, তার মানে এখানে কিন্তু তোমার দুজনেই থাকবে বাষ্প আকারে, তাই তো। এখন নিশ্চয়ই এ যেহেতু বাষ্প ক্রিয়েট করেছে, বিও যেহেতু বাষ্প ক্রিয়েট করেছে, তাই দুজনেরই প্রেশার থাকবে আলাদা আলাদা করে। আমি মনে করছি যে এখানে টোটাল যে বাষ্প রয়েছে তার মধ্যে এ যে পরিমাণ বাষ্পচাপ ক্রিয়েট করছে তাকে পি এর নাম দিচ্ছি, আর বি যে পরিমাণ বাষ্পচাপ ক্রিয়েট করছে তাকে পিবি নাম দিচ্ছি, কারণ দুজনেই রয়েছে, দুজনেই আলাদাভাবে প্রেশার ক্রিয়েট করবে। তাহলে পি এটা অ্যাকচুয়ালি কি, পি এটা হলো এ এর আংশিক চাপ, আর বি হলো কি বি এর আংশিক, পিবি হলো বি এর আংশিক চাপ। তাহলে এটা হচ্ছে এ এর আংশিক চাপ, আর পিবি হলো কি বি এর আংশিক চাপ। ওকে, এখন এক্ষেত্রে রাউল্টের সূত্র কি বলছে, যে যখন আর কি উদ্বায়ী দ্রাব এবং উদ্বায়ী দ্রাবক হবে, মানে দুজনেই উদ্বায়ী হবে, তখন এই অবস্থাতে যখন যে দ্রবণটা, সেই দ্রবণের যে কোনো উপাদানের আংশিক চাপ কি হবে না, দ্রবণের ওই উপাদানের মোল ভগ্নাংশ এবং বিশুদ্ধ অবস্থায় ওই উপাদানের বাষ্পচাপের গুণফলের সঙ্গে সমান হবে। আমি এখানে কি কি উপাদান আছে দেখো, এ আর বি উপাদান আছে, আমি মনে করি যে কোনো একটাকে নিচ্ছি, এটাকে নিচ্ছি। তাহলে দ্রবণে এর আংশিক চাপ কত, পি এ, সেই পি এর সমান লিখতে পারি ওই দ্রবণে এক্স এর যে মোল ভগ্নাংশ এক্স এ ইন্টু এ যখন বিশুদ্ধ অবস্থা ছিল তখন তার যে ভেপার প্রেশার বা বাষ্পচাপ ছিল সেইটা। তাহলে এটা হচ্ছে কি না, আমি একই রকমভাবে বি এর ক্ষেত্রে লিখতে পারি পিবি সমান এক্স বি ইন্টু কত, PB0। তাহলে পিবি মানে কি বোঝাচ্ছে, দ্রবণে বি এর আংশিক চাপ সমান এক্সবি মানে কি বোঝাচ্ছে, এক্সবি মানে বোঝাচ্ছে তোমার দ্রবণে বি এর মূল ভগ্নাংশ ইন্টু PB0 মানে কি রিপ্রেজেন্ট করছে না, বিশুদ্ধ অবস্থায় বি দ্রাবক যে বাষ্পচাপ ক্রিয়েট করছিল সেই বাষ্পচাপের মানটা। অবশ্যই মনে রাখতে হবে এক্সএটা কি, এক্সএ এবং এক্সবি হলো দ্রবণে এ এবং বি এর মূল ভগ্নাংশ। মূল ভগ্নাংশ কাকে বলে অলরেডি তোমাদের বলে দেওয়া হয়েছে। এবার একটা বিষয় বলছি তোমাদের, যে টোটাল প্রেশার তাহলে কি হবে, পি টোটাল। টোটাল মানে কি বোঝাচ্ছে, পি টোটাল মানে বোঝাচ্ছে এখানে যে টোটাল বাষ্প রয়েছে, অর্থাৎ দ্রবণের উপরে যে বাষ্পটা রয়েছে সেই বাষ্পের টোটাল প্রেশার মানে কি এ এর প্রেশার প্লাস বি এর প্রেশার, আর তো কেউ নেই, তাহলে ওই জন্য পি এ প্লাস পিবি লিখলাম। এখন পি এর মানটা কী পেয়েছো অলরেডি, এক্স এ ইন্টু PA0, আবার পিবির মানটা কী পেয়েছো, এক্স বি ইন্টু PB0। তাই আমরা লিখতেই পারি পি টোটাল সমান এক্স এ PA0 প্লাস এক্স বি PB0, এই একটা সম্পর্ক আমরা পেলাম। ওকে, এখন দেখো যদি তোমাকে বলা হয় যে মিশ্রণের মধ্যে শুধুমাত্র এ রয়েছে, মানে কি দ্রবণই তৈরি হয়নি অলরেডি, কারণ এ থাকলে শুধুমাত্র বিশুদ্ধ দ্রাবক। তাহলে এ যদি থাকে শুধুমাত্র, তখন এক্স শুধুমাত্র এ থাকলে এক্সের মানটা কত, 1 হবে, কারণ আমরা জানি বিশুদ্ধ অবস্থায় মূল ভগ্নাংশ 1 হয়, কারণ কি NA বাই
এনএ প্লাস এনএ জিরো, তো এটা মোল ভগ্নাংশের ফর্মুলা। এনবি যদি জিরো হয়ে যায় তাহলে কী হবে, এক হয়ে যাবে না এক্সের সমান। যদি এটা জিরো হয় বিশুদ্ধ এ অবস্থাতে তখন এক হয়ে যাবে, তখন তার কি এক্সের জায়গায় এক লিখবো। আর এক্স বি সমান কত হবে, এক্স বি মানে হচ্ছে এন বি বাই এন এ প্লাস এন বি। এখন এন বি সমান তো জিরো, তাহলে জিরো বাই এন এ করলে কত হয়, জিরোই হবে। তখন সেই অবস্থায় তাহলে কী হবে, পি টোটাল কত হবে, পি টোটাল সমান এই ফর্মুলা থেকে দেখো এক্সের জায়গায় এক বসাও, এক্স বির জায়গায় জিরো বসাও, তাহলে পি এ জিরো হচ্ছে। আর এটা যখন ছিল বিশুদ্ধ এ তখন, আর যখন বিশুদ্ধ বি হবে তখন সেই সিমিলারলি একই রকম পি টোটাল সমান পিবি জিরো হবে। এবার দেখো আমি কি বলেছিলাম না, এই দ্রবণের মধ্যেকার এ এবং বি এর মোল ভগ্নাংশকে এক্স এ এবং এক্স বি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। আমি মনে করছি যে বাষ্পের মধ্যেও তো দ্রাবক মানে এ আর বি দুজনেই রয়েছে, বাষ্প আকারে রয়েছে উপরে। এখন এদের ক্ষেত্রে আমার যদি বলি যে এ এর মূল ভগ্নাংশ ওয়াই এ এবং বি এর মূল ভগ্নাংশ ওয়াই বি বলছি, মানে কি এই ওয়াই এ ওয়াই বি নিয়ে ঘাবড়াবে না। এগুলো কি অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে তোমার এই বাষ্পের মধ্যে এ এবং বি এর মূল ভগ্নাংশ, আর এক্স পি এক্স বি কি দ্রবণের মধ্যে অর্থাৎ তরলের মধ্যে এক্স এ এবং বি এর মূল ভগ্নাংশ। এখন বলা হচ্ছে যে ওয়াই এ সমান কী হবে, ওয়াই এ সমান বলছে পি এ বাই পি টোটাল। পি এ মানে কত, পি এ তো বুঝতে পারছি আমরা যে বাষ্পের মধ্যে মানে এর আংশিক চাপ বাষ্পের মধ্যে, আর পি টোটাল মানে টোটাল চাপটাকে বলছি আমরা। তাহলে পি এ বাই এক্স এ পি এ জিরো প্লাস এক্স বি পিবি জিরোকে রিপ্রেজেন্ট করছি। সিমিলারলি যদি বলা হয় ওয়াই বি সমান কত হবে, ওয়াই বি সমান হবে পিবি বাই এক্স পি টোটাল। পি টোটালের মান আবার কত, এক্স এ পি এ জিরো প্লাস এক্স বি পিবি জিরো। তাহলে কোনো কোনো ক্ষেত্রে তোমাকে জানতে যেতে পারে যে আচ্ছা বলো তো বাষ্পের মধ্যে ওই উপাদানগুলির আংশিক চাপের পরিমাণ মানে মোল ভগ্নাংশের পরিমাণটা কত, তখন এই ফর্মুলার সাহায্যে তোমাকে করতে হবে। মানে কি না, আংশিক চাপ বাই টোটাল চাপ, মানে কোনো একটা উপাদানের মোল ভগ্নাংশ সমান ওই উপাদানের আংশিক চাপ বাই টোটাল চাপ, এইভাবেও করতে হবে। দ্রবণের বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশ লেখচিত্র। দেখো আমরা কিছু কিছু ইকুয়েশন পেলাম আগের যে পার্টটা থেকে, সেটা কী কী পেলাম একটু মনে করিয়ে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে দেখো যে পি এ সমান এক্স এ ইন্টু পি এ জিরো, একই রকম পিবি সমান এক্স বি ইন্টু পিবি জিরো। আর কি পেলাম, পি টোটাল সমান এক্স এ পি এ জিরো প্লাস এক্স বি পিবি জিরো, এরকম একটা প্লট পেলাম। পি টোটাল মানে কি পি এ প্লাস পিবি, ওই জন্য পি এ আর পিবির মানটা বসিয়ে দিয়েছি। এগুলিকে আমাকে এবার গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে। আমরা গ্রাফিক্যালি কি করে লিখব, আমরা প্রথমে আর কি আসছি পি এ সমান এক্স এ ইন্টু পি এ জিরোর প্লটে। এক্ষেত্রে দেখো কি বলছি, আমি একটা বড় একটা দেখে গ্রাফ আঁকছি। এই বরাবর কি আছে, বাষ্পচাপ রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর আমাদের মোল ভগ্নাংশকে রিপ্রেজেন্ট করছে, আর ওয়াই অক্ষ বরাবর বাষ্পচাপকে রিপ্রেজেন্ট করছে, নির্দেশ করছে। এখন আমি মনে করছি এখানে কি কি উপাদান রয়েছে, এ রয়েছে আর বি রয়েছে, আর তাদের উপাদানের মোল ভগ্নাংশের যোগফল কত, এক্স এ প্লাস এক্স বি সমান হচ্ছে 1। মূল ভগ্নাংশ দ্বয়ের যোগফল 1 হয়, আমি আগের ক্লাসে বলেছি, আগের ক্লাসে বলেছি, যাই হোক দেখে নেবে, কোনো অসুবিধা নেই। এবার বলছে যদি আমি এই গ্রাফটাকে প্লট করি, এই যে ইকুয়েশনটাকে আমরা এখানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে কি হবে, ধরো যখন এক্সের জায়গাটাতে আচ্ছা এই বরাবর আমি মনে করছি যে শুধুমাত্র এক্স ইদিকাল টু 0 আর এক্স বি ইদিকাল টু 1, আর এই জায়গাটাতে এক্স এ ইদিকাল টু 1 এক্স বি ইদিকাল টু 0। এর মানে কি বোঝাচ্ছে, এক্স এ প্লাস এক্স বি ইকুয়াল টু 1। তো এখানে মনে করো বিশুদ্ধ শুধুমাত্র আর কি আমার বি রয়েছে, তুমি যত এদিক থেকে এদিকে যাচ্ছ বি এর পরিমাণ কমছে, এর পরিমাণ বাড়ছে, ওই জন্য আর কি এখানে দেখা গেল যে বিটা একদম 0 করে দিয়েছি আর এর পরিমাণটা 1 করে দিয়েছি। মানে কি বি এর পরিমাণ নেই, মোল ভগ্নাংশ ওই জন্য 0, আর এর পরিমাণ শুধুমাত্র এই রয়েছে, ওই জন্য মোল ভগ্নাংশ 1।
এখন এই অবস্থায় মনে করছি এক্স এর সমান যখন জিরো বসাবো তখন পি এর সমান কত হবে? অবশ্যই জিরো হবে। দেখো এক্স এর সমান যদি জিরো বসে পি এর সমান জিরো হবে, তাহলে বাষ্পচাপটা জিরো হচ্ছে, ওই জন্য এইখানে প্লটটা হচ্ছে জিরো জিরো প্লট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন যদি তুমি এক্সের জায়গাটাতে মনে করছি আমরা যদি এক বসাই, তাহলে পি এর সমান কত হবে বলো? পি এ জিরো হয়ে যাবে। তাহলে যে এক্সের জায়গায় যদি এক, যখন দেখো এক্সের জায়গায় ভ্যালু যখন এক, তখন সি আসতে পি এর জায়গায় পি এ জিরো, মানে প্রেশারটা একটা ভ্যালু রয়েছে নির্দিষ্ট, মনে করছি এখানটা হচ্ছে পি এ জিরো, এই ভ্যালুটা মনে হচ্ছে পি এ জিরো। তাহলে আমি নিশ্চয়ই টেনে দিতে পারি এটা, তাহলে আমি যুক্ত করে দিলাম, তো এই একটা প্লট হয়ে গেল। সিমিলারলি যদি তোমাকে বলা হয় এখানে যে পিবি সমান এক্স বি ইন্টু পিবি জিরোর ক্ষেত্রে কী হবে, তাহলে সেখানেও একই রকমভাবে এক্স বি যখন আর কি এক, তখন কি পিবি সমান পিবি জিরো হবে। তাহলে এক্স বি কোথায় এক? দুটো জায়গার মধ্যে নিশ্চয়ই এখানে এক, তখন এখানে একে মনে করছি পিবি জিরো ভ্যালুটা হচ্ছে এখানে। দেখো পি এ জিরো আর পিবি জিরো ভ্যালু ম্যাচ নাও করতে পারে, মনে করছি এটা বেশি উদ্বায়ী, তার মানে এ বেশি প্রেশার ক্রিয়েট করবে, মানে বাষ্প ক্রিয়েট করবে, যার জন্য বেশি বাষ্পচাপ তৈরি হবে, ওই জন্য আর কি পি এর ভ্যালুটা একটু হাই রেখেছি। আর বিটা মনে করছি এর তুলনায় কম উদ্বায়ী, সে কারণে সে কম বাষ্প তৈরি করবে, যার কারণে তার চাপটাও কী হবে? কম হবে, ওই জন্য আমি নিচে পিবি জিরোটা একটু কম হাইটে পিবি জিরোটা রেখেছি। তাহলে এক্স বির যখন ভ্যালু এক, তখন পিবির ভ্যালু কত? পিবি সমান পিবি জিরো। ওকে, এবার যেটা বলছি দেখো, যে যখন আর কি আমরা এক্স বির জায়গাটাতে জিরো বসাবো, তখন পিবি সমান কত হবে বলো? তখন পিবি সমান হবে তোমার জিরো। তখন তাহলে এক্স বির জায়গায় যখন জিরো বসাচ্ছি, তখন পিবির জায়গায় জিরো, তাই এখানে জিরো জিরো বিন্দুরা বসে আছে এই জায়গাটাতে। যখন এক্স বি ভ্যালু জিরো, তখন আর কি পিবির ভ্যালুটাও জিরো। এখন এই দুটো বিন্দুকে জুড়ে দিতে হবে নিশ্চয়ই। আমরা মান বসিয়েছি, গ্রাফ আঁকা শিখেছো নিশ্চয়ই টেনে, তিনটে মান বসিয়ে ওয়াই আর এক্সের তিনটে মান বসিয়ে বার করা, ঠিক আছে, হয়ে গেল। এবার যদি বলে টোটাল প্রেশারের যে গ্রাফটা, সেটা কী করে করব? টোটাল প্রেশার আমি কি পড়েছিলাম? পি টোটাল সমান এক্স এ পি এ জিরো প্লাস এক্স বি পিবি জিরো, এটা আমি শিখেছি। তুমি দেখো যদি আর কি এক্সের জায়গাটাতে আমি জিরো বসাই, তাহলে পি টোটাল সমান কত হবে? পি টোটাল সমান এই পার্টটাতে জিরো হয়ে যাবে, তাহলে শুধুমাত্র, আর তো এক্সের ভ্যালু যখন জিরো, তখন এক্স পি ভ্যালু কত? এক। তো তাহলে এখানে যদি তাহলে দেখতে পাচ্ছ তুমি গ্রাফিকে যদি প্লট করো, তাহলে কী হবে? পি টোটাল সমান পিবি জিরো হচ্ছে না? তাহলে আমরা এইখানে একটা চিহ্ন বিন্দু পাচ্ছি, এক্সের ভ্যালু যখন আর কি জিরো আর এক্সের ভ্যালু যখন এক, তখন পি টোটালটা পি জিরো, তাহলে পি জিরোতে একটা ভ্যালু পাচ্ছি, বাষ্পচাপটা পি জিরো হচ্ছে, তো পিবি জিরো হচ্ছে। এবার তুমি যখন আর কি সিমিলারলি এক্সের ভ্যালু যখন এক এবং এক্সপি ভ্যালু যখন জিরো, তখন সেই অবস্থায় মনে করছি পি টোটাল কত হবে? এক্সের ভ্যালু যখন এক, এক্সবি ভ্যালু যখন জিরো, তখন সেই অবস্থায় পি টোটাল সমান হচ্ছে আমার এদিকে পি এ জিরো হবে। তাহলে তুমি ওপরটা দেখো আবার, এক্সের ভ্যালু যখন এক, এক্সবি ভ্যালু যখন জিরো, তখন সেই অবস্থায় পি টোটাল সমান কি হচ্ছে? পি এ জিরো হচ্ছে। তাহলে এখানে একটা বিন্দু পাচ্ছি, এবার এই দুটো বিন্দু জুড়ে দাও। তাহলে এইটা হচ্ছে কিসের প্লট? ওই পি টোটালের যে প্লটটা, পি টোটালের হচ্ছে গ্রাফটা আর কি। আর এটা ছিল তোমার হচ্ছে এর, এটা হচ্ছে বি এর। সূত্র হলো হেনরি সূত্রের বিশেষ রূপ। আমি আগের ক্লাসটাতে অর্থাৎ ক্লাস 3তে হেনরি সূত্র সম্পর্কে বলেছিলাম। সেখানে আমরা কী নিয়ে আলোচনা করছিলাম বলো তো? সেখানে আমরা একটা তরলের মধ্যে গ্যাসের দাব্যতা নিয়ে আলোচনা করছিলাম এবং সেই সংক্রান্ত বাষ্পচাপ নিয়ে আলোচনা করছিলাম। এখন দেখো এই বাষ্পচাপ কী বলেছিল আমাকে? এই সূত্রটা এখানে এটাই বলেছিল যে পিবি সমান কেএইচ ইন্টু এক্সপি। পিবিটা অ্যাকচুয়ালি কী ছিল? পিবিটা ছিল তোমার ওই যে দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় উপস্থিত গ্যাসের চাপটা, মানে ওই দ্রবণের উপরে যে গ্যাস ছিল আর নিচে তোমার যে তরল ছিল, তরল বাস দ্রবণ মিক্সচার ছিল, এখানে যে বাষ্পচাপটা সমান হচ্ছে হেনরি ধ্রুবক ইন্টু ওই দ্রবণের মধ্যে বি এর যে অর্থাৎ গ্যাসটার মূল ভগ্নাংশ। এবারে তুমি দেখো যদি আর কি আমরা এক্স বি সমান এক করে দিই,
এক্স বি সমান 1 মানে কি, তাহলে এখন মনে করছি এ গ্যাসটা মানে এ বি গ্যাস ছিল আর এখানে এ দ্রাবক ছিল, সাপোজ এখানে একটা এক্সাম্পল বলছি। এই অবস্থায় এক্স পি ইকুয়াল টু 1 যদি বসে, এক্স বি ইকুয়াল টু 1 মানে কি নির্দেশ করছে, বিশুদ্ধ বি। এখন বিশুদ্ধ বি যদি বলা হয় তাহলে পিবি সমান কত হবে, কে এইচ ইন্টু 1, এক্স পির ভাটা 1 বসিয়ে দিলাম, তাহলে কে, তাহলে তো বিশুদ্ধ বি অবস্থায় কি না প্রেশারটা কি পিবি জিরো, কারণ বিশুদ্ধ অবস্থায় তো আমি পিবি জিরো এইভাবে রিপ্রেজেন্ট করেছি, তাহলে পিবি জিরো, তাহলে পিবির জায়গায় পিবি জিরো বসালাম কখন, যখন আর কি এক্স বির জায়গায় 1 বসাবো তখন, তাহলে কে এইচ সমান কী হচ্ছে এখানে পিবি জিরো আসছে, তাহলে এই কে এইচের ভাটা বসিয়ে দাও ওখানে, তাহলে পিবি সমান পিবি জিরো ইন্টু এক্স বি, বা আমি লিখতে পারি সুবিধার্থে এক্স বি ইন্টু পিবি জিরো। তাহলে দেখতে পেলাম যে দ্রবণের বাষ্পচাপ সমান হচ্ছে ওই উপাদানের মোল ভগ্নাংশ ইন্টু ওই উপাদানে যখন বিশুদ্ধ অবস্থা ছিল তখন তার যে ভেপার প্রেশার। এটা দেখতে পাচ্ছ অনেকটা ম্যাচ করছে কোন সূত্রের সাহায্যে, রাউল্টের সূত্রের সঙ্গে ম্যাচ করছে। তাহলে হেনরির সূত্র যেটা ছিল সেখান থেকে আমরা রাউল্টের সূত্র এসে ফেললাম। কী করে এলাম আরেকবার দেখে নিচ্ছি। আমরা হেনরির সূত্রের যে ম্যাথামেটিক্যাল ফর্ম সেটা লিখলাম। এবার দেখতে পেলাম যে কোনো উপাদান, মনে করছি এখানে যে বি উপাদানটা রয়েছে ওই উপাদানের যদি আর কি পরিমাণটা ওই উপাদানটা বিশুদ্ধ হয়, অর্থাৎ উপাদানটা যদি মোল ভগ্নাংশ 1 হয়, তখন কি হবে না তার প্রেশারটা পিবি জিরো হয়, নিশ্চয়ই জানি যখন উপাদানটা বিশুদ্ধ, তখন আমি এরমভাবেই ধরেছিলাম অলরেডি। তাহলে পিবির জায়গায় পিবি জিরো বসালাম, এ কে এইচ ইন্টু এক্স পির জায়গায় কি 1 বসালাম, বসালে কে এইচের মানটা বেরিয়ে গেল। এবার সেই কে এইচের মানটা এই ইকুয়েশনে বসিয়ে দিলাম, তাহলে বসিয়ে দিলে কে এইচের জায়গায় কী বসলো, পিবি জিরো বসলো। তাহলে এখান থেকে কী সমীকরণ হলো, একটা এটা রাউল্টের সূত্রের যে সমীকরণটা হয় সেটা বেরিয়ে গেল। নেক্সট বলছে আদর্শ এবং অনাদর্শ দ্রবণ। তোমরা আদর্শ গ্যাস পড়েছ, যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলি। এখানে আমরা নতুন জিনিস শিখছি, সেটা হচ্ছে আদর্শ দ্রবণ। আদর্শ দ্রবণ বলছে যে সমস্ত দ্রবণ যে কোনো উষ্ণতায় ও গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে তাকে আমরা আদর্শ দ্রবণ বলবো। তাহলে আদর্শ দ্রবণ কি করবে না, এদের দ্রবণের ক্রাইটেরিয়া হচ্ছে এটা রাউল্টের সূত্র, যে সূত্রটা আজকেই প্রথমেই পড়ালাম, রাউল্টের সূত্র মেনে চলবে। ওকে, এখন এই আদর্শ দ্রবণ হতে গেলে আমাদের কতগুলো শর্ত আছে। একটা আদর্শ দ্রবণ তৈরি করতে গেলে গঠনগত কিছু শর্ত আছে। শর্তের মধ্যে প্রথম যেটা বলছে সেটা হচ্ছে কি, মনে করো এ আর বি দুটো উপাদানকে নিয়ে তুমি একটা দ্রবণ তৈরি করেছো, দুটো মিশ্রণ দিয়ে একটা দ্রাব্য একটা দ্রাবক দুটো মিশিয়ে দ্রবণ তৈরি করেছো। এই দ্রবণকে আমরা তখনই বলবো আদর্শ তখন কতগুলি শর্ত মেনে চলবে। কী শর্ত, প্রথম বলছে যে এ এবং বি যে উপাদানগুলি বলছো ওই উপাদানগুলির অণুগুলির আকার এবং প্রকৃতি এবং রাসায়নিক প্রকৃতি একই হতে হবে, অর্থাৎ আকার, রাসায়নিক প্রকৃতি, আকৃতি এগুলি সেম হতে হবে। কাদের ক্ষেত্রে, এ আর বি এর ক্ষেত্রে সমান বা প্রায় সমান হতে হবে বা সদৃশ্য হতে হবে। আর 2 নম্বর বিষয় হচ্ছে কি না, যে কোনো উপাদানগুলির আকর্ষণ বল সবসময় একই করবে, অর্থাৎ মনে করো এ আর বি রয়েছে, এখন এ আর বি রয়েছে মানে কি অনেকগুলো এ কণা রয়েছে অনেকগুলো বি কণা রয়েছে, এ কণাগুলির মধ্যে নিজস্ব যে আকর্ষণ বল রয়েছে সেটা সমান হবে বি কণাগুলোর মধ্যে আকর্ষণ বল, সেটাও সমান হবে এ আর বি এর মধ্যে আকর্ষণ বলের সঙ্গে সমান হবে। অর্থাৎ যে কোনো উপাদান যেটা যাই হোক না কেন তাদের মধ্যে আকর্ষণ বল কিন্তু সেম হবে, এর মধ্যে যা হবে বি এর মধ্যে যা হবে আবার এ বি এর মধ্যেও তাই হবে। এই যে আকার, আকৃতি এবং রাসায়নিক প্রকৃতিগত সম্পর্ক মানে শর্ত এবং আকর্ষণগত যে শর্ত, এই দুটো মেনে চললেই বলবো সেই দ্রবণটাকে আদর্শ দ্রবণ বলবো। এবার এই যখন কোনো দ্রবণ আদর্শ হবে তখন কতগুলো সে বৈশিষ্ট্য মেনে চলবে। কি কি বৈশিষ্ট্য, প্রথম যে বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই সে রাউল্টের সূত্র মেনে চলবে। সে রাউল্টের সূত্র আমি কি বলেছিলাম, এখানে তো এ আর বি উপাদান নিয়ে কাজ করেছি, পি টোটাল সমান পি এ প্লাস পিবি, অর্থাৎ এক্স এ পি এ জিরো
এর পি এর মানটা বসিয়ে দিলাম আর কি, আর এক্স বি পি বি জিরো, অর্থাৎ রাউল্টের সূত্র পুরোপুরি মেনে চলবে। সেকেন্ড বৈশিষ্ট্য কি বলছে না, এ এবং বি উপাদান দুটি মেশাচ্ছ, মেশানোর ফলে কোনো আয়তনের এক্সট্রা বৃদ্ধি ঘটবে না। মানে কি, এ আর বি মেশালে এ 5 ml বি 10 ml নিয়েছো, মিশ্রণটা অবশ্যই 15 ml হবে, তার কম বা বেশি হবে না, অর্থাৎ ডেল ভি মিক্স ইজিক্যাল টু 0 হবে, অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হবে না মেশানোর ফলে। আর কি বলছে 3 নম্বর যে নিয়ে বৈশিষ্ট্য বলছে সেটা হচ্ছে কি না, তুমি যখন উপাদানগুলিকে একে অপরকে মেশাবে, এ আর বি যখন মিক্সিং করে দ্রবণটা তৈরি করবে, তখন সেই অবস্থায় এক্সট্রা তাপের শোষণ বা উদ্ভব ঘটবে না, অর্থাৎ ডেল এইচ সলিউশন সেটা সমান ইকুয়াল টু কী হবে, 0 হবে, অর্থাৎ কোনো এক্সট্রা তাপের উদ্ভব বা শোষণ হবে না। তোমরা তাপগ্রাহী প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ লেস দ্যান গ্রেটার দ্যান এগুলো পড়েছো, তো এখানে কিন্তু ওই ব্যাপারটা ঘটবে না আর কি। ঠিক আছে, এবার কিছু এক্সাম্পল দিন, যে আদর্শ দ্রবণের কিছু এক্সাম্পল তো রয়েছে। এক্সাম্পলগুলোর মধ্যে বলছে, একটা এক্সাম্পল হলো বেনজিন এবং টলুইনের মিক্সচার। বেনজিন রয়েছে এবং টলুইনের যদি মিক্সচার তৈরি করো তাহলে সেটা আদর্শ দ্রবণ হিসেবে আচরণ করে। আর কি কি রয়েছে, আর রয়েছে তোমার এন হেক্সেন এন হেপটেনের মিশ্রণ, তাহলে এন হেক্সেন প্লাস এন হেপটেন, এদের মিক্সচারটা কি হচ্ছে আদর্শ দ্রবণের এক্সাম্পল, এই মিশ্রণটা আদর্শ দ্রবণের এক্সাম্পল, অর্থাৎ এই সমস্ত বৈশিষ্ট্য এবং শর্ত তারা মেনে চলবে। এবার তোমরা যখনই আদর্শ দ্রবণ বলে দিলাম তখন অবশ্যই অনাদর্শতাকে তুমি আন্দাজ করতে পারছো, অর্থাৎ উল্টোটা হবে পুরোপুরি অপোজিটলি, অর্থাৎ অনাদর্শ দ্রবণ তাদেরকেই আমরা বলবো যারা আর কি রাউল্টের সূত্র মেনে চলবে না, ভায়োলেট করবে রাউল্টের সূত্রটাকে, মেনে চলবে না। আর আমরা কি বলেছিলাম, আকৃতিগত মিল থাকতে হবে আদর্শ দ্রবণের ক্ষেত্রে, কিন্তু আকারগত এখানে আকৃতিগত কি কোনো মিল থাকবে না, মিল নেই, বা রাসায়নিক প্রকৃতিগত মিল নেই। এ বি এর মধ্যে যে এ এর মধ্যে আকর্ষণ বল সেটা সমান নয় বি বির মধ্যে আকর্ষণ বলের সঙ্গে, সেটাও আবার সমান নয় এ বির মধ্যে আকর্ষণ বলের মধ্যে, তার মানে আকর্ষণ বলের তফাৎ রয়েছে। আবার কি বলছিলাম, মানে অপোজিটগুলো হচ্ছে আর কি। আর কি বলেছিলাম যে আদর্শ দ্রবণের ক্ষেত্রে ডেল ভি মিক্স ইকুয়াল টু 0 বলেছিলাম, ডেল ভি মিক্সিং ইকুয়াল টু 0 বলেছিলাম, অর্থাৎ যখন তুমি মেশাচ্ছিলে তখন আর কি এক্সট্রা আয়তনের বৃদ্ধি বা হ্রাস ঘটবে না, উপাদান অনুযায়ী যোগ করলেই যে আয়তনটা হয় সেটাই হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু এটা হবে না, অর্থাৎ ডেল ভি মিক্সিং নট ইকুয়াল টু 0 হবে। আর ডেল এইচ মিক্স ইকুয়াল টু কী হবে, এখানে কিন্তু এক্সট্রা করে তাপের উদ্ভব বা শোষণ ঘটবে, তাই আর কি এখানে কিন্তু ডেল এইচ মিক্সিং বা ডেল এইচ সলিউশন নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এইগুলো ছিল, তুমি আশা করি আদর্শ এবং অনাদর্শ দ্রবণের মধ্যে পার্থক্যটাও করতে পারবে ঠিকঠাক করে, বৈশিষ্ট্যটাও করতে পারবে। এবার যেটা বলছে যে অনাদর্শ দ্রবণের এক্সাম্পল কিছু দিন। অনাদর্শ দ্রবণের এক্সাম্পল কি না, একটা এক্সাম্পল হচ্ছে ইথানল এবং সাইক্লোহেক্সেনের মিশ্রণ, আর একটা এক্সাম্পল হচ্ছে জল এবং নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ। তাহলে ইথানল এবং সাইক্লোহেক্সেন, একটা হচ্ছে তোমার ইথানল এবং সাইক্লোহেক্সেন, আর একটা হচ্ছে তোমার জল মানে H2O প্লাস নাইট্রিক অ্যাসিড অর্থাৎ HNO3, এই দুটোর মিশ্রণ। আজকে এখানে পর্যন্ত থাক, পরের দিনে আমরা এরপরে আলোচনা করব।